উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৩৯। রক্তমাখা হাত নিয়ে কলিং বেলটিতে একের পর এক চাপ দিতে থাকে আনন্দী। চারপাশের নিস্তব্ধতা তার কাছে অসহনীয় লাগতে থাকে। ভয় এতটাই বুকে বাসা বেঁধেছে যে দমকা হাওয়া তাকে কম্পিত করে যাচ্ছে। এর সাথে সাথে কিছুক্ষণ আগে ঘটনাটি বারবার ফিরে আসছে চোখের সামনে। ক্রোধে অপমানে অসহায়ত্বে অন্ধ হয়ে সে ছুরিটা চালিয়ে দিয়েছিল অভির পেটে। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস হয়নি তার। অন্ধকার ঘরটায় অভিকে ফেলে ছুটে বেরিয়ে এসেছিল আনন্দী। কিন্তু এখন এখন তার ভেতরে সমস্ত আগুন যেন নিভে গেছে। রয়ে গেছে শুধু একরাশ ভয়। অভি কি বেঁচে আছে? প্রশ্নটা বারবার মাথার ভেতর আঘাত করতে থাকে। নিজের হাতের দিকে তাকায় আনন্দী। শুকিয়ে আসা রক্তের দাগগুলো যেন তাকে বিদ্রুপ করছে। মনে হচ্ছে এই রক্ত কোনোভাবেই আর ধুয়ে ফেলা যাবে না। তার কানে এখনো ভেসে আসতে থাকে অভির ব্যথা ভরা গোঙানির শব্দ। চোখের সামনে ভেসে আসতে থাকে বিস্ময়ে বড় হয়ে যাওয়া সেই দৃষ্টি। যেন শেষ মুহূর্তে অভি বিশ্বাস করতে পারেনি আনন্দী সত্যি তাকে আঘাত করতে পারে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। প্রতিশোধের যে তৃপ্তি পাওয়ার কথা ছিল তার কিছু অনুভব করছে না সে, বরং মনে হচ্ছে নিজের হাতেই যেন নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছে সে। কলিং বেলের ওপর রাখা আঙুলটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। মা হয়তো রান্নাঘরে, তাই এতটা দেরি লাগছে। কিন্তু আর তো দেরি সয় না আনন্দীর। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে তার। সে জানে না সামনে কি অপেক্ষা করছে, জানে না অভির ভাগ্যে কি লেখা আছে। শুধু এইটুকু জানে কয়েক মিনিটে সেই উন্মত্ততা তার জীবনের সমস্ত হিসাব পাল্টে দিয়েছে। আর সেই অন্ধকার ঘরটিতে পড়ে থাকা মানুষটা বেঁচে থাকুক কিংবা না থাকুক, আজ থেকে তার নিয়তি চিরদিনের জন্য আনন্দের নিয়তির সঙ্গে জড়িয়ে গেল। শত ভাবনার মাঝেই হঠাৎ করে মা দরজা খুলতেই ঝড়ের বেগে ঘরের ভেতরে ঢুকে পড়ে আনন্দী। তার এলোমেলো চুল, বিবর্ণ মুখ আর কাঁপতে থাকা শরীর দেখে মুহূর্তে আঁচ করতে পারেন কিছু একটা ভয়াবহ ঘটেছে। তিনি বিস্মিত চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। আনন্দী কোনো কথা বলে না। দ্রুত পায়ে শব্দ তুলে সোজা নিজের ঘরের দিকে চলে যায়। যেন কারো চোখের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহসটুকু নেই তার। দরজা খোলা রেখে জড়সড় হয়ে খাটের এক কোনায় বসে থাকে আনন্দী। রক্তমাখা ছুরিটা একপাশে পড়ে রয়েছে। আনন্দী চেয়েও সেটা লুকোতে পারেনি। ব্রেন এতটাই অকেজো হয়ে গেছে তার। বুকের ভেতর ধুকপুক শব্দটা ক্রমেই তীব্র হয়ে ওঠে। কাঁপতে থাকা হাত দুটো চোখের সামনে তুলে ধরে সে। আঙুলের ফাঁকে ফাঁকে জমে থাকা রক্তের দাগ দেখে হঠাৎই শরীর শিউরে ওঠে তার। এতক্ষণ যে ক্রোধ তাকে অন্ধ করে রেখেছিল, এখন তার জায়গা দখল করেছে এক অদ্ভুত আতঙ্ক। আকরাম শেখকে কল করে আয়না বেগম, কিন্তু কল রিসিভ হয় না। তাই ফোন সাথে নিয়েই মেয়ের ঘরে চলে আসেন। দ্রুত উদ্বিগ্ন কণ্ঠে বলেন, আনন্দী, কি হয়েছে তোর? এত রক্ত কিসের মা? আনন্দী কোনো উত্তর দেয় না। ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে। অন্ধকার ঘর, মেঝেতে লুকিয়ে পড়ে থাকা অভি আর তার শার্টে ছড়িয়ে পড়া রক্ত। হঠাৎ মনে হয় ঘরের চারপাশের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সে দুহাতে মুখ চেপে ধরে, কিন্তু ভেতরের অস্থিরতাকে কোনোভাবেই থামাতে পারে না। এই প্রথমবারের মতো তার মনে হয় হয়তো সে এমন একটি কাজ করে ফেলেছে যার পরিণতি থেকে আর কখনোই মুক্তি পাওয়া যাবে না। মেয়ের থেকে কোনো উত্তর না পেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আয়না বেগম আবারও ফোন করেন আকরাম শেখকে। এবার ফোন রিসিভ হওয়ার সাথে সাথে হড়হড় করে আয়না বেগম সব বলতে থাকেন। কিন্তু ভয়ের চোটে কথাগুলো ঠিকমতো গুছিয়েও বলতে পারেন না তিনি। শুধু এতটুকুই বোঝাতে পারেন তাদের মেয়ের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ফোন কেটে যাওয়ার পর কিছুক্ষণ আনন্দীর পাশে বসে থাকেন তিনি। মেয়ের হাতের রক্ত, ফ্যাকাশে মুখ আর আতঙ্কে ভরা চোখ দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কি জিজ্ঞেস করবেন, কিভাবে জিজ্ঞেস করবেন কিছুই বুঝে উঠতে পারেন না। অল্প সময়ের মধ্যে আকরাম শেখ বাড়িতে পৌঁছে যান। সিঁড়ি ভেঙে প্রায় দৌড়ে উঠে আসেন ওপরে। ঘরে ঢুকেই তার দৃষ্টি পড়ে এক কোণে সংকুচিত হয়ে বসে থাকা আনন্দীর ওপর। ভয়ে মেয়েটার ঠোঁট কাঁপছে। তিনি একবার স্ত্রীর দিকে তাকান, চোখে প্রশ্ন, কিন্তু স্ত্রীও নির্বাক, যেন এই কয়েক মিনিটে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। ধীরে ধীরে মেয়ের কাছে এগিয়ে যান আকরাম শেখ। কাঁপতে থাকা হাতটা আলতো করে রাখেন আনন্দীর মাথায়। স্পর্শটা পেতেই আনন্দী মুখ তুলে তাকায়। পরক্ষণে আর নিজেকে সামলাতে পারে না। ঝাঁপিয়ে পড়ে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে, আমি খুন করেছি বাবাই, আমি খুনি। এখন আমার ফাঁসি হবে বাবা। আকরাম শেখের বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে যায়।
গলা শুকিয়ে আসে তার, তবু নিজেকে সামলে মেয়ের চোখের পানি মুছে দেন তিনি। কি হয়েছে মা, সব খুলে বল। এই যে বাবা আসি তো, বল না সোনা, কি হয়েছে। থেমে থেমে কান্নার ফাঁকে ফাঁকে পুরো ঘটনাটা বলে ফেলে আনন্দী। প্রতিটি শব্দের সঙ্গে যেন আরো ভারী হয়ে ওঠে ঘরের বাতাস। সব শুনে দীর্ঘক্ষণ কোনো কথা বলেন না আকরাম শেখ। তার মুখে সমস্ত রং উধাও হয়ে যায়। তারপর খুব ধীরে, অস্বাভাবিক শান্ত গলায় প্রশ্ন করেন, মরেছে জানোয়ারটা? জানি না। আকরাম শেখ চোখ বন্ধ করেন কয়েক সেকেন্ডের জন্য, তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, প্রথম দিন কেন বলিসনি? কেন বলিসনি তোর সঙ্গে অভি? বাকিটা আর শেষ করতে পারেন না তিনি, গলা ধরে আসে। আনন্দী মাথা নিচু করে বলে, তোমরা আমাকে নোংরা মেয়ে ভাবতে বাবা। কথাটা শুনে যেন ভেঙে পড়েন আকরাম শেখ। চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারেন না তিনি। বাপ হিসেবে আমি কতটা ব্যর্থ হলে আমার মেয়ে এই ভয়টা পাই, কতটা ব্যর্থ হলে নিজের কষ্টটা আমার কাছে বলতে পারে না। দেখেছো গিন্নি, আকরাম শেখকে দুবার কাঁদতে দেখা গেছে। একবার ছেলে আনন্দ বাড়ি থেকে চলে যাওয়ার সময়, এবং আরেকবার আজকে মেয়ের সাথে ঘটে যাওয়া বর্বরতার কথা শুনে। আমি তোকে রক্ষা করতে পারলাম না মা। ইস কি কপাল আমার, কোথায় ভুল হয়েছিল? কেন আমার মেয়ে আমাকে সব বলতে পারলো না? কেন পারলো না? তুমি শুনলে গিন্নি, আমার মেয়ে আমাকে কিছু বলল না। ঘরের একপাশে দাঁড়িয়ে থাকা আনন্দীর মা পাথরের মূর্তির মতো স্থির হয়ে থাকেন, যেন পৃথিবীর সমস্ত শব্দ যেন এক মুহূর্তে হারিয়ে গেছে। আনন্দী কাঁদতে কাঁদতে বলে, বাবাই। আকরাম শেখ সঙ্গে সঙ্গে মেয়ের মুখ দুহাতে তুলে ধরেন। চুপ, একদম চুপ, তুই আর কাঁদবি না, আমি আছি। ভাঙা মানুষটার ভেতর যেন হঠাৎ অন্য এক মানুষ জেগে উঠেছে। মেঝের দিকে তাকিয়ে তিনি নিঃশব্দে রক্তমাখা ছুরিটি নিজের হাতে তুলে নেন। তারপর গভীর শ্বাস নিয়ে ধীর কণ্ঠে বলেন, খুন আমি করেছি, আমার মেয়ে নয়। আনন্দে অবাক হয়ে আকরাম শেখের দিকে তাকায়। একজন বাবা নিজের সন্তানকে ঠিক কতটা ভালোবাসলে তার খুনের দায় নিজে নিতে চায়। বাবাদের ভালোবাসা বোঝা খুবই মুশকিল। সারা জীবন মনে হয় হার্টলেস, দয়ামায়াহীন মেশিন একটা। অথচ সন্তানের বিপদে সবার আগে নিজের জীবন দিতে প্রস্তুত থাকে এই বাবা সমাজই। সোনামণি, আকরাম শেখ এবং আনন্দের কথার মাঝেই হঠাৎ দরজাটা ঠেলে কয়েকজন লোক ভেতরে প্রবেশ করে। তাদের উপস্থিতিতে মুহূর্তেই থমকে যায় ঘরের পরিবেশ। লোকগুলোর মাঝখানে নোবেলের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অভিকে দেখেই ভয়ে কেঁপে ওঠে আনন্দী। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। অভি, সে বেঁচে আছে। চোখে কালো চশমা, উদম শরীর, শুধুমাত্র মুন্ডু পরা, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। তবে এর থেকেও বেশি যে জায়গাটায় চোখ আটকে যায়, সেটা হলো অভির পেটে শক্ত করে বাঁধা সাদা ব্যান্ডেজটি। ব্যান্ডেজের নিচে লুকিয়ে আছে আনন্দের ক্রোধ, অপমান আর সেই ভয়ঙ্কর মুহূর্তের স্মৃতি। আনন্দের বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। অভিও স্থির হয়ে তাকিয়ে থাকে আনন্দের দিকে। ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে ওঠে। কেউ কোনো কথা বলে না, শুধু নীরবতা আর একে অপরের দিকে তাকিয়ে থাকা কয়েক জোড়া চোখ, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। আনন্দী ভয়ে তার বাবার পিছনে মুখ লুকায়। অভিকে দেখা মাত্র তেড়ে আসেন আকরাম শেখ। মেয়ের সাথে এমন জঘন্য কাজ করা ব্যক্তিটি তার সামনে, তাও সুস্থ সবল। তাকে কি আর সুস্থভাবে রাখা যায়? হাত তুলে একটা গালি দিয়ে অভির দিকে তেড়ে আসেন আকরাম শেখ। কিন্তু অভির কাছে যাওয়ার আগেই তার সাঙ্গপাঙ্গরা ঘিরে ধরে আকরাম শেখকে। অভি হাসি দিয়ে আনন্দের দিকে তাকায়। আনন্দী ভয়ে একদম চুপসে যায়। আমার বউ তো ইতিহাস পড়েছে রে, সে নিজের একমাত্র স্বামীর পেট ফুটো করে দিয়েছে। অভির মুখে বউ শব্দটা শুনে আনন্দের চোখ বিস্ময়ে আরো বড় হয়ে ওঠে, যেন মুহূর্তের জন্য তার চারপাশের সব শব্দ থেমে যায়। বুকের ভেতর ধক করে ওঠে। বউ? কোন বউ? বিয়ে কবে হলো? অভি তো নিজেই বলেছিল তাদের বিয়ে হয়নি। তাহলে আজ হঠাৎ করে এমন দাবি করছে কেন? মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আনন্দের আতঙ্ক, বিস্ময় আর বিভ্রান্তিতে তার মুখের সমস্ত রং উধাও হয়ে যায়। অন্যদিকে আকরাম শেখ আর নিজেকে সংযত রাখতে পারেন না। কি যাতা বলছো, আমার মেয়ে তোমার বউ কেন হবে? তার কণ্ঠের কঠোরতা পুরো ঘরটাকে কাঁপিয়ে দেয়। কিন্তু অভির মুখে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং ঠোঁটের কোণে ধীরে ধীরে একরকম রহস্যময় হাসি ফুটে ওঠে। বহুত খবিশ আছেন আপনি, প্রমাণ ছাড়া কিছুই মানেন না। কথাটা বলেই সে হাত বাড়িয়ে নোবেলের দিকে তাকায়। বাবা নোবেল। ইশারা বুঝতে নোবেলের এক মুহূর্ত সময় লাগে না। সঙ্গে থাকা ফাইল থেকে কয়েকটি কাগজ বের করে সে অভির হাতে তুলে দেয়। অভি সেগুলো নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে আকরাম শেখের দিকে বাড়িয়ে দেয়। কাগজগুলো হাতে নিয়ে থমকে যান আকরাম শেখ।
প্রথমে তিনি কিছুই বুঝতে পারেন না, কিন্তু পরের মুহূর্তেই সাক্ষীর জায়গায় নিজের স্বাক্ষর দেখতে পেয়ে তার চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। ভুয়া কাগজ আমি কবে? বাকিটুকু আর বলা হয় না। হঠাৎ করেই স্মৃতির দরজা খুলে যায়। যেদিন অভি তাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছিল, কৃতজ্ঞতা আর স্বস্তির মুহূর্তে বেশ কিছু কাগজে স্বাক্ষর নিয়েছিল সে। সেদিন গুরুত্ব না দিয়ে সই করেছিলেন আকরাম শেখ। ভাবতেও পারেননি সেই স্বাক্ষর একদিন তার গলার কাটা হয়ে ফিরে আসবে। স্মৃতি ফিরে আসতেই তার মুখমণ্ডল ক্রোধে বিকৃত হয়ে ওঠে। রাগে শরীর কাঁপতে থাকে, কিন্তু অভি যেন এইসবের কিছুই পরোয়া করে না। সে ধীর পায়ে আনন্দের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই আকরাম শেখ সামনে এসে দাঁড়ায়। দুই হাত মুঠো করে মেয়েকে আড়াল করে তিনি গর্জে ওঠেন, আমার মেয়ের ধারে কাছেও যাবা না তুমি। অভি কোনো কথা না বলে ফোনটা অন করে একটি ভিডিও স্টার্ট করে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় আনন্দের ছুরি হাতে অভির দিকে ঝাঁপিয়ে পড়ছে। পরের মুহূর্তেই ধারালো অস্ত্রটি অভির পেটে বসিয়ে দিয়েছিল সে। ভিডিওটা শেষ হতেই ঘর জুড়ে নেমে আসে ভারী নীরবতা। অভি ধীর দৃষ্টিতে আকরাম শেখের দিকে তাকিয়ে বলে, মেয়েকে আমার সঙ্গে দেবেন নাকি জেলে পাঠাবেন? ডিসিশন আপনার। আকরাম শেখ কোনো উত্তর দেন না। তার মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে আসে, কারণ পৃথিবীর কোনো বাবাই চাইবে না তার সন্তান জেলের অন্ধকারে হারিয়ে যাক। ভয়ে জড়সড় হয়ে মায়ের পিছনে দাঁড়িয়ে পড়ে আনন্দী। অভি এগিয়ে এসে আনন্দীর হাত ধরে নিজের দিকে টেনে নিতে নিতে বলে, আসো সোনামণি, আমরা সংসার করি। ভবিষ্যৎ ছেলে মেয়েদের পড়াশোনায় দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না। আরে আসো তো। না না বাবা, আমি যাব না। ও বাবা। অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায় আনন্দী, কিন্তু বাবা নামক বটগাছটি যেন আজ নিরুপায়। কি করবে সে? মেয়েকে কি জেলে পাঠাবে? প্রমাণ তো রয়েছে যথেষ্ট। অভি আনন্দের কোমর জাপটে ধরে বলে, এখন বাবা নয় ড্যাডি বলার সময়, চলো সোনামণি।